হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অনলাইন বায়োলজি। আই এম অশোক কুমার মাহাতো। তো আমরা আগের ভিডিওতে নানারকম পপুলেশনের ব্যাপারে আলোচনা করেছিলাম, পপুলেশনের অ্যাট্রিবিউটস, পপুলেশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ। ওকে, এখন কী হয়, পপুলেশন গ্রোথের ব্যাপারে আমরা জানি মানে হচ্ছে যে পপুলেশন বৃদ্ধি হবে বা হ্রাস পাবে তার ভিত্তিতে জন্মহার, তার ভিত্তিতে মৃত্যুহার এবং তার ভিত্তিতে বাইরে থেকে কোনো জীব আসছে কি না বা কোনো পপুলেশন থেকে জীব বাইরে যাচ্ছে কি না, এইসব জিনিসকে যখন আলোচনা করা হয় তখন সেটাকে বলা হয় পপুলেশন গ্রোথ। ওকে, অর্থাৎ পপুলেশন গ্রোথ মানে হচ্ছে জীবের সংখ্যা হ্রাস বৃদ্ধির মাধ্যমে পপুলেশনের আকার আয়তন বৃদ্ধি বা হ্রাস হওয়া। অর্থাৎ জীবের সংখ্যা কীভাবে হ্রাস হচ্ছে, তা হ্রাস হওয়ার দুটোই কারণ, হয় একটা মৃত্যু হয়ে যাওয়া, না হয় একটা কি প্রবাসন হয়ে যাওয়া, অর্থাৎ কেউ বাইরে চলে যাওয়া। এটার কারণ হ্রাস হতে পারে। বৃদ্ধি হতে পারে কী কারণে? বৃদ্ধি হতে পারে দুটো কারণে, জন্ম হার বেড়ে যাওয়া, তাছাড়া অভিবাসন অভিবাসন বেড়ে যাওয়া, অর্থাৎ বাইরে থেকে কোনো পপুলেশন আসা মানে অভিবাসন বেড়ে যাওয়া। এটা হচ্ছে পপুলেশন গ্রোথ। তাহলে এখানে একটা পিকচার দেখো, এখানে কি হচ্ছে, নেটালিটি মানে হচ্ছে প্লাস, অর্থাৎ যে পপুলেশন সংখ্যা বাড়বে, অর্থাৎ ডেন্সিটিও বাড়বে কি না। সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ইমিগ্রেশন মানে হচ্ছে প্লাস, অর্থাৎ এটাতে কী হবে, পপুলেশন বাড়বে। অর্থাৎ এই দুটো হচ্ছে পপুলেশন আকারটা বৃদ্ধি করতে সাহায্য করবে। কিন্তু কী হচ্ছে, মোর্টালিটি যেটা কী করে, পপুলেশনটাকে মাইনাস করতে সাহায্য করে, তাহলে ডেন্সিটি কমে যাবে। ইমিগ্রেশন কী করে, পপুলেশনটাকে ঘটাতে সাহায্য করবে। তাহলে এই দুটো হচ্ছে নেগেটিভ, এই দুটো হচ্ছে পজিটিভ, আর এই দুটো হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা তোমরা খেয়াল রাখবে। ওকে, এখন কী হয়, যদি কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে প্রারম্ভিক পপুলেশন যদি N0 হয়, অর্থাৎ তখন যে সংখ্যাটা ছিল সেটাকে আমরা ডিনোট করছি কী হিসাবে, N0 হিসাবে। তাহলে টি সময় পরে পপুলেশনটা হবে এইটা, কোনটা এখানে দেওয়া আছে। এটা পরীক্ষা কিন্তু এমসিকিউ প্রচুরবার এসেছে। দেখো, টি সময় পরে পপুলেশন হবে NT ইকুয়াল টু N0 প্লাস বি প্লাস আই। বি মানে হচ্ছে বার্থ রেট, আই মানে হচ্ছে ইমিগ্রেশন, অর্থাৎ এই জিনিসটা। ওকে, এরপর হচ্ছে কি, ডি মানে হচ্ছে ডেথ রেট, অর্থাৎ ডেথ, আর ই মানে হচ্ছে প্রবাসন। বুঝতে পারলে? অর্থাৎ NT ইকুয়াল টু যত হচ্ছে N0 প্লাস বি প্লাস আই, তার থেকে যদি মৃত্যু হার আর যদি প্রবাসনকে মাইনাস করা হয়, তাহলে আমরা পুরোটা পেয়ে যাব কিসের, একটা পপুলেশনের জনসংখ্যার ক্ষেত্রে। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এটার ক্ষেত্রে কী হয়, জনসংখ্যা বাড়ছে, এটার ক্ষেত্রে কী হচ্ছে, জনসংখ্যা মাইনাস হচ্ছে। অর্থাৎ N0 প্লাস বি প্লাস আই মানে হচ্ছে, N0 মানে যত পপুলেশন প্রারম্ভিক সময়ে ছিল, যত জন্মগ্রহণ করলো, যত বাইরে থেকে এলো, মাইনাস যতজন মারা গেল, প্লাস যতজন বাইরে চলে গেলো, অর্থাৎ প্রবাসন হলো। তাহলে এটা এখন হবে। ওকে, এইটা হচ্ছে পপুলেশন গ্রোথ। তাহলে নেক্সট যাওয়া যাক, নেক্সট পেজে। তো পপুলেশন গ্রোথ কার্ভ, অর্থাৎ পপুলেশনে যদি কোনো রেস্ট্রিকশন বা প্রতিকূল পরিবেশ না থাকে বা অনুকূল পরিবেশে থাকে, তাহলে পপুলেশন তার জনসংখ্যাটা বা জন্মহারটা বা সেইখানে সংখ্যাটা কীরকমভাবে বৃদ্ধি পাবে, সেটাকে যদি আমরা গ্রাফের আকার প্রকাশ করি বা বৃদ্ধির সময়কালটাকে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ বৃদ্ধি কত পরিমাণ বাড়ছে সেইটাকে যদি এক্স অক্ষ বরাবর ধরি, এবং বৃদ্ধির সময়কালটাকে যদি এক্স ধরি, সময়টাকে যদি এক্স ধরা হয়, সাপোজ এইখানে সময়টা আছে, এই সময়টাকে যদি এক্স ধরা হয়, আর পপুলেশন বৃদ্ধি যত হচ্ছে মানে যতটা বাড়ছে সেটাকে যদি ওয়াই ধরা হয়, এরকম ভিত্তিতে যদি করা হয়, তাহলে কী পাবো আমরা, আমরা এখান থেকে কী পাবো, এক একটা করে গ্রাফ পাবো। সেই গ্রাফটাকে কী বলা হবে, সেই গ্রাফটাকে বলা হবে পপুলেশন গ্রোথ কার্ভ। তাহলে এই জায়গাটা থেকে এইরকমভাবে আমরা গ্রাফগুলো পাবো। তোমরা তো ম্যাথে দেখবে খুব ভালো করে তো গ্রাফ বুঝতে পারবো, এরকমভাবে গ্রাফটা পাবো। এইটাকে বলা হয় পপুলেশন গ্রোথ কার্ভ। তাহলে প্রথম যাওয়া যাক, পপুলেশন দুটি বৃদ্ধিরূপ আমরা দেখতে পাই, একটা জে শেপেড, একটা এস শেপেড। জে শেপেড মানে হচ্ছে যেটা জের ইংরেজি আকৃতি জের মতো হয়, যদি পপুলেশন বৃদ্ধির সময়কালটাকে 1 অক্ষর বরাবর এবং পপুলেশন বৃদ্ধির সংখ্যাটাকে, অর্থাৎ দুটোকে যদি এক্স এবং ওয়াই অক্ষ, একটা সময়কালটাকে 1 অক্ষ বরাবর আর বৃদ্ধির সংখ্যাটাকে ওয়াই অক্ষ বরাবর যদি স্থাপন করা হয়, তাহলে জে শেপেডের গ্রোথ কার্ভ দেখতে পাওয়া যায়। অর্থাৎ যে আকৃতির মতো একটা কার্ভ তৈরি হয় সেটাকে জে শেপেড গ্রোথ কার্ভ বলে। তো জে শেপেড গ্রোথ কার্ভ কোথায় তৈরি হয়, যখন পরিবেশ অনুকূল থাকে, খাদ্য বস্ত্র বাসস্থান প্রচুর পরিমাণে থাকে, যেখানে কোনো লিমিট সোর্স থাকে না, আনলিমিটেড সোর্স থাকে, তখন পপুলেশনের বৃদ্ধির গুণোত্তর হার হয়। গুণোত্তর মানে হচ্ছে ইংরেজিতে এটাকে বলা এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে, এটা বলে দিই একটু,
এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে বাড়তেই যাবে। মনে করো প্রথমে 2^0 আছে, 2^2 আছে, 2^4 হলো, 2^5 হলো, 2^6 হলো, এরকম যদি বাড়তেই থাকে, গুণিতক হারে যদি বাড়তে থাকে, গণিতক হারে হবে। সাপোজ ধরো 2^4 হলো, তাহলে 2^4 থেকে 2, 2^4, 2^8 এরকম গুণিতক হারে যদি বাড়তে থাকে, তাহলে তখন সেটাকে আমরা কী বলি? এক্সপোনেনশিয়াল গ্রোথ, অর্থাৎ গুণোত্তর হারে বাড়তে থাকবে। মনে করো আজকের জনসংখ্যা আছে 4টা, কালকে 4টা না, দেখা গেলো 16টা, তারপর আরও টু দি পাওয়ার ওইরকমভাবে বাড়তেই থাকলো। সেই জন্য এটা একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা একটু বলে দিই আমি। পপুলেশন সংখ্যা মানে হচ্ছে পপুলেশন n ইকুয়াল টু 2k টু দি পাওয়ার -1। কে মানে হচ্ছে যতগুলো তুমি ধরবে আর কি, যতটা সময় তুমি মানে ওইখানে যতগুলো ঘর তুমি ধরবে, অর্থাৎ ওইটার ভিতরে যতগুলো পপুলেশন থাকবে সেটা সহজে বার করা যাবে। ঠিক আছে, তাহলে এই সূত্রটার মাধ্যমে গুণোত্তর হারের একটা রুল রয়েছে, সেইটাকে নির্ণয় করতে পারা যায় যে কীরকম হারে পপুলেশনটা বাড়ছে। ওকে, যাই হোক, তা এর ক্ষেত্রে কী হয়, 3টা ফেজ আমরা দেখতে পাই। একটা হচ্ছে প্রাথমিক ফেজ অর্থাৎ ল্যাগ ফেজ। এই কী হয়, নতুন পরিবেশে কোনো জীবগোষ্ঠী যদি প্রথমে আসে, তাহলে তারা নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগে, সেই জন্য এদের পপুলেশনটা এইখান থেকে এইখান দেখো একটু কম হারে হয়েছে। এইটাকে বলা হয় ল্যাগ ফেজ। কী ফেজ বলা হয়? ল্যাগ ফেজ বলা হয়। নেক্সট দেখো, এইখান থেকে এইটা হচ্ছে লগ ফেজ। এখানে কী হয়, যখন সে বুঝতে পারে যে প্রচুর পরিমাণে অ্যাবন্ডেন্ট সোর্স আছে, তখন সে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে এবং এই ওদের জনসংখ্যাটাও বৃদ্ধি পেতে থাকে। এই জনসংখ্যা বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় অ্যাসিমটট। কী বলা হয়? অ্যাসিমটট। পপুলেশন দ্রুত বৃদ্ধির জন্য এই পর্যায়টাকেই বলা হয় লগ বা এক্সপোনেনশিয়াল ফেজ। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে লগ বা এক্সপোনেনশিয়াল ফেজ, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে লগ আর এক্সপোনেনশিয়াল ফেজ, এই জায়গাটা হচ্ছে লগ এবং এক্সপোনেনশিয়াল ফেজ। এরপরে কী হয়, যদি হঠাৎ করে তার অ্যাবুন্ডেন্ট সোর্সটা কমতে থাকে, যদি কমে যায় হঠাৎ করে, যে পরিমাণ খাবার ছিল বা যে পরিমাণ তার সোর্সটা রিসোর্স ছিল সেই পরিমাণ যদি না থাকে, তাহলে কী হয়, হঠাৎ করে গ্রাফটা এরকমভাবে নামতে থাকে, হঠাৎ করে নেমে যায়। যদি না অ্যাবুন্ডেন্ট সোর্সের যদি অভাব না থাকে, তাহলে এটা বাড়তেই থাকবে, এদিকে সময় বাড়তে থাকবে, এদিকে সময়টা বাড়তে থাকবে, আর এদিকে গ্রাফটা বাড়তে থাকবে। কিন্তু যদি হঠাৎ করে অ্যাবুন্ডেন্ট সোর্স কমে যায়, তাহলে কী হবে, এই গ্রাফটা কমতে থাকবে। সেই জন্য এটা এরকম হয়। তখন এটা কী বলা হয়? ডেক্লাইন ফেজ। কী বলা হয় এটাকে? ডেক্লাইন। ডেক্লাইন মানে কি? নিচের দিকে চলে যাওয়া, ডেক্লাইন ফেজ বা অবনতি দশা এটাকে বলা হয়। ওকে, নেক্সট আমরা দেখিনি যে একটা এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা রয়েছে, এটার মাধ্যমে করা হয়, কারণ এখানে কোনো ক্যারিং ক্যাপাসিটি নেই। যত ফুড সোর্স থাকবে, জীবের সংখ্যা তত বাড়তে থাকবে। অর্থাৎ যে না একটা জায়গাতে এতজন স্থান দখল করে থাকবে, এখানে সেরকম কোনো ব্যাপার নয়। তো সেই জন্য কী করা হয়, পপুলেশন আকার যদি n হয় আর জন্মহার যদি b হয় আর যদি মৃত্যুহার d হয়, তাহলে প্রারম্ভিক পপুলেশন তো কি n0 ধরা হয়েই থাকে। কিন্তু টি সময় পর পপুলেশন বৃদ্ধি বা হ্রাস পাবে dn/dt। অর্থাৎ এটাকে আমরা এইরকমভাবে ডিনোট করতে পারি, dn/dt ইকুয়াল টু b - t ইন্টু n। অর্থাৎ পপুলেশনের বৃদ্ধি বা হ্রাস হতে গেলে কী হবে, b - t ইন্টু n হবে। অর্থাৎ b - t মানে হচ্ছে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, অর্থাৎ বায়োটিক পটেন্সিয়াল। অর্থাৎ কত জীব জন্মগ্রহণ দিতে পারছে তার সক্ষমতাটাকে বায়োটিক পটেন্সিয়াল বলা হয়। ওকে, তাহলে বায়োটিক পটেন্সিয়ালটাকে আর রূপে চিহ্ন করা হয়, কি আর রূপে এটাকে ডিনোট করা হয়, আর রূপে ডিনোট করা হয় বায়োটিক পটেন্সিয়ালটাকে, ছোটো হাতের আর, সেই জন্য আর এন। এরপরে এইটা হচ্ছে dn/dt ইকুয়াল টু আর এন। তাহলে এইটার ফর্মুলাটা হচ্ছে এটা। অর্থাৎ এটার ক্ষেত্রে কী হয়, dn/dt ইকুয়াল টু আর এন। আর মানে হচ্ছে বায়োটিক পটেন্সিয়াল, যার অর্থ হচ্ছে b - d। ওকে, এটা খেয়াল রাখবে। এরপরে দেখো, যদি এক্সপোনেনশিয়াল গ্রোথের ইন্টিগ্রাল রূপ অনুযায়ী যদি দেখি, আমরা এক্সপোনেনশিয়াল রেটের ইন্টিগ্রাল রূপ অনুযায়ী যদি দেখি, তাহলে সেক্ষেত্রে কী হয়, এখানে দেখবে সেক্ষেত্রে কী হয়ে থাকে, এন টি অর্থাৎ টি সময়ের পপুলেশনের বৃদ্ধি ইকুয়াল টু n0 ERT। অর্থাৎ এন টি সময়ের উপর পপুলেশনের বৃদ্ধি, n n0 প্রারম্ভিক সময় n0 ছিল ERT। এবার এখানে অনেকগুলো কনফিউশন আছে। ফার্স্ট বলে দিই, ই মানে হচ্ছে এটা বেস অফ ন্যাচারাল লগারিদম, এটি ডিনোট করা ন্যাচারাল লগারিদম হিসাবে। এর একটা পারফেক্ট মান রয়েছে 2712828 আরও হবে, এইটা হচ্ছে তার মান। আর মানে তো আমরা জানি বায়োটিক পটেন্সিয়াল, টি মানে টাইম, আর n0 মানে হচ্ছে প্রারম্ভিক পপুলেশন জনসংখ্যা কত সেইটা। এইটার মাধ্যমেও আমরা কী করতে পারি,
এটার মাধ্যমে ডিনোট করা যেতে পারে। এটা ইন্টিগ্রাল ফর্ম অফ এক্সপোনেনশিয়াল গ্রোথ, এরকম মাধ্যমে তৈরি করা থাকে। ঠিক আছে, তাহলে এইটার মাধ্যমে এটা নির্ণয় করা হয়ে থাকে। তাহলে এইটা হচ্ছে জে শেপেড গ্রোথ কার্ভ, এটার মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে। ওকে, তোমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই জায়গাটাতে এন নট ইকুয়াল টু এনটি ইকুয়াল টু এন নট ERT। N0 ইকুয়াল প্রারম্ভিক সময় পপুলেশন, NT ইকুয়াল টি সময়ের পরে পপুলেশন ঘনত্ব, আর ইকুয়াল টু ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ অর্থাৎ বায়োটিক পটেনশিয়াল, ইকুয়াল টু বেস অফ ন্যাচারাল লগারিদম। ওকে, বাস নেক্সট চলা যাক। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এস শেপের গ্রোথ কার্ভ। অর্থাৎ কেমন হবে কার্ভটা? কার্ভটা হবে এইরকম। সাপোজ এদিকে তো কী আছে, সময়কাল আছে, এদিকে সময়কাল, এদিকে সময়কাল আছে, আর এইদিকে আছে বৃদ্ধির সংখ্যাটা। তাহলে এইদিকে আছে বৃদ্ধির সংখ্যা, এদিকে সময়কাল। এর ক্ষেত্রে কী হয়, এইরকম একটা দেখতে পাওয়া যায়, তারপরে এরকমভাবে একটা হয়। এইখানে ক্যারিং ক্যাপাসিটি থেকে, অর্থাৎ এর থেকে জনসংখ্যা কোনোদিনও বাড়বে না। আর এর রিসোর্সটা ওকে, তাহলে কি বললাম যে এইরকমভাবে যদি একটা থাকে গ্রাফ, তার এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ সময়কাল ধরলাম, আর এদিকে দিদি দেখছি, তাহলে এর ক্ষেত্রে কী হয়, এইরকমভাবে গ্রাফটা আসে যার 5টা ফেজ থাকে। কটা? 5টা ফেজ থাকে। আর এই এরিয়াটাকে, অর্থাৎ এই এরিয়াটাকে বলা হয় ক্যারিং ক্যাপাসিটি, অর্থাৎ এর থেকে জনসংখ্যা আর বাড়বে না। এটা হচ্ছে লিমিটেড কন্ট্রোল। এটার ক্ষেত্রে অ্যাসেপ্ট গ্রোথ কার্ভ দেখতে পাওয়া যায়। এটা খুব উন্নত জীবদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা কিন্তু কী করে একটা কন্ট্রোল করে, সেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। নিজেদের মধ্যে একটা ক্যারিং ক্যাপাসিটি থাকে, যেটা কিন্তু কী করে, যে একটা জায়গাতে যতগুলো জীব থাকবে, যত সংখ্যক তার ধারণ ক্ষমতা, সেইটাকে ক্যারিং ক্যাপাসিটি বলা। যাই হোক, আমরা দেখে নিই এটা কীরকমভাবে রয়েছে। এখানে ছবিটাতে দেখো, একটা ছবি রয়েছে। এই ছবিটা দেখানো হয়েছে যে এই 5টি পর্যায় থাকে। কতগুলো পর্যায়? 5টি পর্যায়। তাহলে প্রথম কি, ল্যাগ ফেজ, অর্থাৎ এটা প্রথমে সময় লাগবে, কোনো একটা পরিবেশে প্রথমে যদি মানিয়ে নিতে হয় তাহলে তাকে সময় লাগবে, এটাকে ল্যাগ ফেজ বলে। পরেটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিলারেশন ফেজ, অর্থাৎ অনুকূল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য পপুলেশন বৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এটা ধীরে ধীরে হয়, এটা প্রথমে একদম কম হারে হচ্ছে, তারপরটা একটু বেশি হারে হচ্ছে, এটা পজিটিভ। এরপর এক্সপোনেনশিয়াল ফেজ, মানে প্রচুর স্পিডে হতে লাগলো, তখন সেটা এক্সপোনেনশিয়াল ফেজ। এরপর হচ্ছে যখন এই অবস্থায় একটা পপুলেশন সবচেয়ে যত সংখ্যক জীব ধারণ করতে পারে বহন ক্ষমতায় চলে আসে, অর্থাৎ ধীরে 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 বহন ক্ষমতায় চলে আসে এই জায়গাটায়। কিন্তু তার আগে কী করে, জনসংখ্যাটা একটু কমতে থাকে, সেটাকে নেগেটিভ ডিএক্সিলেশন ফেজ বলে। অর্থাৎ এইটা হচ্ছে নেগেটিভ ডিএক্সিলেশন ফেজ। এইটা হচ্ছে স্টেশনারি ফেজ। এই সময় পপুলেশনের জন্ম আর মৃত্যু প্রায় সমান থাকে, পপুলেশন জন্ম আর মৃত্যুটা প্রায় সমান থাকে, সেই জন্য এটাকে স্টেশনারি ফেজও বলা হয়। অনেক সময় কী বলা হয়, ইকুইলিব্রিয়াম ফেজও বলা হয় থাকে। সেই জন্য কি এইখান থেকে আর বাড়বে না, এটাকে ক্যারিং ক্যাপাসিটি বলা হয়। অর্থাৎ ক্যারিং ক্যাপাসিটি মানে একটা জায়গাতে, একটা এনভায়রনমেন্ট যতগুলো জীবকে ধরে রাখতে পারে তার খাদ্য, বস্ত্র, বাসস্থানের লিমিট অনুযায়ী, তখন সেটাকে আমরা কী বলবো, ইকুইলিব্রিয়াম ফেজ বা স্টেশনারি ফেজ। ওকে, এখন এর গাণিতিক রূপটা দেখি। যদি পপুলেশন আকারটা এন হয়, জন্মহার ভি হয়, মৃত্যু হার যদি ডি হয়, তাহলে টি সময়ের পর পপুলেশন বৃদ্ধি হ্রাস পাবে dn/dt ইকুয়াল টু বি মাইনাস বিডি ইকুয়াল টু n মাইনাস n/k। অর্থাৎ এখানে একটু লিখে দিচ্ছি, dn/dt ইকুয়াল টু আর এন আমরা আগে জেনেছিলাম, ওটাতে জানি যে পি মাইনাস ডি মানে আর হয়, যেটা যে সেপারেটের ক্ষেত্রে। কিন্তু এখানে কী হয়, ক্যারিং ক্যাপাসিটিটা এড হয়ে যায়, কারণ যতগুলো জীব ততগুলো এটা কি ওইখানে এক্সপোনেনশিয়াল গ্রোথ হিসাবে বাড়বে না। সেই জন্য এর ক্ষেত্রে কী হয়, এটা এড হয়ে যায় পপুলেশন n মাইনাস n/k। এটা হচ্ছে ব্যাপার। ওকে, এখানে কেটা কি, এখানে কেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, এখানে কেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, আর বি মাইনাস ডি মানে হচ্ছে আর। ওকে, তাহলে আমি লিখতে পারি আর n 1n/k। তাহলে এটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, এইটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। ওকে, তাহলে এই জায়গাটা থাকছে। এইটা হচ্ছে এস শেপেড গ্রোথ কার্ভ। এটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এটা সব থেকে উন্নত প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যত উন্নত প্রাণী বলতে মানুষের থেকে শুরু করে, এটাকে লজিস্টিক গ্রোথও বলা হয়। এস শেপেড গ্রোথ তো বলা হয়ে থাকে, সঙ্গে সঙ্গে লজিস্টিক গ্রোথও বলা হয়। সেই জন্য এটা ওয়াইল্ড অ্যানিম্যাল এবং উন্নত প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যাই হোক, এটা হচ্ছে, তাহলে দুজনের মধ্যে একটু কম্পারিজন করে নিই কোনগুলো কীরকমভাবে। দেখো আকৃতি, একজনের কী হয়, আকৃতি এজনের এস, যে আকৃতি যে হবে,
দশা এসের ক্ষেত্রে 5টি, জের ক্ষেত্রে 3টি। পরিবেশের অবস্থা এখানে কী হয়, পরিবেশের বিভিন্ন প্রতিকূল অবস্থা থাকতে হয়, আর এখানে কি লিমিটেড সোর্স থাকে। সোর্সটা কী থাকে, রিসোর্সটা লিমিটেড থাকে, রিসোর্স লিমিটেড, এটা কিন্তু খেয়াল রাখবে। এক্ষেত্রে কোনো লিমিট থাকে না, যত ইচ্ছা তত বহন ক্ষমতা পৌঁছে কার্ভটি স্থির হয়ে যায়। এক্ষেত্রে কী পপুলেশন দ্রুত হ্রাস পায় যদি অ্যাবুন্ডেন্স শেষ হয়ে যায়, না হতে গেলে কী হবে, গ্রাফ উপরের দিকে যেতে থাকবে। সমীকরণ তো বুঝতে পারলাম, ডিএন ইকুয়াল টু এটা, কে মানে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, এর ক্ষেত্রে জানলাম এটা মানুষ, অন্যান্য কিছু ওয়াইল্ড অ্যানিমাল, এর ক্ষেত্রে পতঙ্গ ও শৈবাল। তাহলে এটার ক্ষেত্রে সহজে একটা পার্থক্য আমরা বের করতে পারলাম। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইচএস পরীক্ষা তো রয়েছে, সঙ্গে সঙ্গে তোমাদের আদার্স কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য কিন্তু এরকম করে রাখতে হবে। ওকে, তাহলে থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিওস, গুড বাই।